জনসংখ্যা এমনকি ভোটারদের 50% যেখানে নারী, সেখানে স্বাধীনতার 54 বছরেও সংসদে সরাসরি নির্বাচিত নারীর প্রতিনিধিত্ব 8%-এর উপরে যায়নি। সংসদে নারী অংশগ্রহণ নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনের পদ্ধতি তো আছে, কিন্তু সংরক্ষিত নারী আসনের এমপিরা কতটা ভূমিকা রাখে আইনসভায়, কিংবা আইন প্রণেতা হিসাবে ভূমিকা রাখার মতো যোগ্যতা সম্পন্ন নারীরা কি জায়গা পায় দলগুলোর কাছে যোগ্যতার বিবেচনায়? আইন প্রণেতা হিসাবে সংরক্ষিত দয়ার সুবিধা নাকি সরাসরি ভোট? এমন বিতর্ক যখন চাউর গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে, তখন আমাদের আজকের ভোটের ট্রেন কথা বলবে সংসদে নারীর অংশ নিয়ে। পুরোটা সময় জুড়ে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। আজকের আলোচনা সম্প্রসারণ করতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সামাজিক ও রাজনৈতিক নারী নেত্রীরা। আমরা তাদের সঙ্গে আলোচনায় যাবার আগে চলুন দেখে নেই যে সংসদে নারীদের অংশগ্রহণের সুযোগটা আসলে কি অবস্থায় এখন আছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান যে আইনসভা, সেটি ধরন হলো এক কক্ষ বিশিষ্ট একটি আইনসভায় সদস্য সংখ্যা 350 জন। এখানে প্রত্যক্ষ বা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসে 300 জন, এবং এই 350 জনের বাকি যে 50টি আসন, এটি নারীদের জন্য সংরক্ষিত আসনের নির্বাচন পদ্ধতি প্রত্যক্ষ ভোটের প্রাপ্ত আসনের অনুপাতে, অর্থাৎ এই 300 যে আসন, সেখানে কোন দল কত শতাংশ পেল এই 300 আসনের মধ্যে, সে অনুপাতে নারীর প্রতিনিধিত্ব ঠিক হয়, সংরক্ষিত নারী প্রতিনিধিত্ব। এবং আমরা যেটি হিসাবে বলতে পারি যে সংরক্ষিত আসন প্রত্যক্ষ প্রতি 6 আসনের বিপরীতে একজন করে সংরক্ষিত নারী আসনের জায়গা পায় দলগুলোর বিবেচনায়। এবারে আমরা একটু যেটি দেখতে চাই যে রাষ্ট্র সংস্কারের আলোচনায় জায়গা পাওয়া নারী আসন, এখানে দেখা যাচ্ছে যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু এ নিয়ে আলোচনা হচ্ছিল, এবং সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিকক্ষ আইনসভায় নিম্নকক্ষের আকার তারা ধরেছিল 400 আসনের, অর্থাৎ এখন যে 300 আসনের যে আইনসভা আছে, এটিকে রিশাফল করে নতুন সীমানা নির্ধারণ করে 400 আসন করা হবে, এবং এই 400টি আসনের মধ্যে 100টি আসন থাকবে নারীদের জন্য। এবং এখানে যেটি বলা হচ্ছিল যে এই 100 আসনে নারীদেরই মনোনয়ন দেবে প্রতিটি দল, এবং নারীদের সঙ্গে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করে এই সরাসরি এই আসন থেকে কিন্তু নির্বাচিত হয়ে আসবে। আমরা এখন একটু দেখতে চাই যে এই প্রস্তাবটি আসলে এই জুলাই সনদে কিভাবে জায়গা পেয়েছে, কতটা একমত হয়েছে। এখন যেই জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে, সেইখানে আসলে এই প্রস্তাবটি কিভাবে আছে। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই জাতীয় সনদের খসড়ায় নারী আসনের যে বিধান রাখা হয়েছে, সেইখানে নারীর যে প্রতিনিধিত্ব 100 আসন, তারা সংবিধান সংস্কার কমিশন বা যেটি সামনে রেখে আলোচনা হচ্ছিল, সেটি এখন নয়, কিন্তু ভবিষ্যতে ক্রমান্বয়ে 100 আসনে উন্নীত করার একটা সিদ্ধান্ত বা এ ব্যাপারে দলগুলো একমত হয়েছে। তারা সবশেষ যেটি আলোচনা হয়েছে যে আপাতত এই সংরক্ষিত যে 50টি আসন রাখা হয়েছে, এটি বহাল থাকবে, আর প্রতিটি সাধারণ নির্বাচনে দলগুলো ন্যূনতম 5%, অর্থাৎ 15 জন করে নারী বিভিন্ন আসনে মনোনয়ন দেবে, এবং বর্ধিত হারে এটি এইভাবে 33% পর্যন্ত চলবে। অর্থাৎ যতদিন না এই মোটামুটি 100 জন নারী এই সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করে। এবং আমরা দেখছি যে এইটি সংরক্ষিত আসন থাকবে 2043 সাল পর্যন্ত, যেটি জুলাই সনদের খসড়ায় আছে। তবে 33%, অর্থাৎ 2023 সালের আগেই অর্জিত হলে বাতিল হবে সংবিধানের 17তম সংশোধনীতে নারী আসনের বিধান। সংসদে নারীর অংশ নিয়ে আলোচনা করতে আজকের ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, স্বাগত আপনাকে। এবং অনলাইনে গোপীবাগ থেকে যুক্ত আছেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রেসিডেন্ট ডক্টর ফৌজিয়া মুসলেম, এবং রামপুরা থেকে যুক্ত আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। আপনাদের সবাইকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। ফৌজিয়া আপা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আপনাকে দিয়ে শুরু করি আজকের আলোচনাটা। এই যে সংস্কার কমিশনের যে এত কিছু হলো, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন। মানে তা বলা হচ্ছিল যে 100টি আসন থাকবে, যেখানে সরাসরি সব দলের শুধু নারীরাই অংশ নেবে, এবং এটা পর্যায়ক্রমে হবে লোটারের ভিত্তিতে। এই নির্বাচনে এই 100, পরের নির্বাচনে এই 100, এবং সংসদীয় যে আসন সংখ্যা সেটিও 400তে করার একটা প্রস্তাব ছিল। কিন্তু দলগুলো যে অনেক আলাপ আলোচনার মধ্যে বা আলাপ আলোচনার পর এই যে 5% আসনে যে শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, এটি যে ঠিক করলো, এবং বললো যে না, ভবিষ্যতে এই 33% বা এই 100তে ওরা নিয়ে যাবে। মানে এই যে এই সিদ্ধান্ত বা এই যে ঐক্যমত, এটি
নারী নেত্রী হিসাবে বা বিশেষজ্ঞ হিসাবে আপনার কাছে কেমন লাগলো আপা? ধন্যবাদ এখন টেলিভিশনকে নারীদের কথা তুলে ধরার জন্য, প্রচেষ্টা নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে পত্রপত্রিকায় দেখেছেন যে আমরা এই সিদ্ধান্তগুলোকে প্রত্যাখ্যান করেছি। আমরা এটা 2025 সাল, স্বাধীনতার 55 বছর প্রায় অতিক্রান্ত হতে চলেছে। নারীর জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমাদের সামনে সরকারি সিদ্ধান্ত মতে এসডিজি আছে, এসডিজির পরিকল্পনা আছে, যেখানে নারীকে অগ্রসর করে নিয়ে দরকার প্রয়োজনীয়তা আছে, এবং যেখান থেকে নারীর জন্য অনেক নারী বান্ধব কর্মসূচি নেওয়া হয়েছে, যার মধ্যে দিয়ে নারী আজকে অত্যন্ত অগ্রসর হয়ে প্রত্যেকটা জায়গায় যেখানে নারী যাচ্ছে সেখানে তার ক্ষমতার, তার দক্ষতার প্রতিফলন রাখছে। এই বাস্তবতায়, এই পটভূমিতে রাজনৈতিক দলের যে 5% করে বৃদ্ধি করার সিদ্ধান্ত বা জুলাই সনদে যে 2043 পর্যন্ত একটা সিদ্ধান্ত ওনারা নিলেন, এটার ভিত্তি কি, এটা আমাদের কাছে বোধগম্য হলো না। আমরা জানি যে আজকে নারীর সামনে যেমন সম্ভাবনা আছে, নারী যেমন যোগ্যতা দিচ্ছে, যেমন অংশগ্রহণ করছে, তেমনি অংশীদারিত্বের জায়গাটাকে নারীকে সব সময় পিছিয়ে ফেলে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা মনে করি যে এখানে এই যে দুটো সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, প্রথম সিদ্ধান্তটা নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটা নিয়েছে ঘূর্ণায়মান, সেটাতে আমি পরে আসছি, কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর যে সিদ্ধান্ত 5% করে বাড়িয়ে 43 সালে পৌঁছাবে, 2025 সালে বসে এই কথাটা বলা, এটা আমাদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য। কারণ আমরা দেখছি যে নারী রাজনৈতিকভাবেও অনেক সক্রিয়। আপনার নিশ্চয়ই মনে আছে 1992 সালে যখন স্থানীয় সরকার নির্বাচন হলো, তখন স্রোতের মতো নারী বের হয়ে আসলো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এবং পরবর্তীতেও আমরা দেখেছি যে সংসদে দু একজন নারী সরাসরি নির্বাচিত হয়ে এসছেন, তারাও কিন্তু তাদের ভূমিকা রেখেছেন। কাজে সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নারীর সামাজিক দক্ষতা, যোগ্যতা, সেটাকে বিবেচনার মধ্যে রেখে নারীর অংশীদারিত্ব প্রদানের ক্ষেত্রে এই কার্পণ্যটা আমাদের কাছে অত্যন্ত আমাদের বিক্ষুব্ধ করে। আমরা এটাতে একেবারেই একমত হতে পারছি না। আমি আপাতত এটুকুই বলতে চাই। হ্যাঁ, আপনি থাকবেন আপা, আপনার কাছ থেকে আমরা অনেক খবর নেব। আপনি বলা যায় যে নারীদের জন্য যে সামাজিক আন্দোলন, সেটির নেতা, কিন্তু আমাদের সঙ্গে আজকের স্টুডিওতে আছেন রাজনীতিতে যে নারীরা নেতৃত্ব দিচ্ছেন সেরকম দুইজন নেতা। আমরা একটু অনলাইনে একটু পুতুল আপার কাছ থেকে আসি। পুতুল আপা যুক্ত হয়েছেন রামপুরা থেকে। আপা, এই যে সিদ্ধান্তটা প্রতিটা রাজনৈতিক দল মিলে ঐক্যমত্য কমিশনে নিল, সেখানে আপনার দল বিএনপিও আছে, সেটিকে আপা এক ধরনের বলছে যে তারা প্রত্যাখ্যান করে, এটা এক ধরনের কার্পণ্য। আপনার মতামতটা জানতে চাই। অনেক ধন্যবাদ এখন টেলিভিশনকে। যে সিদ্ধান্তে একমতে পৌঁছেছে সকল রাজনৈতিক দলগুলো মিলে, এটার তো একটি প্রেক্ষাপট অবশ্যই আছে। আমরা দল হিসেবে এটাকে স্বাগত জানিয়েছি। ব্যক্তিগতভাবে আসলে আমি সংরক্ষিত নারী আসনটা, যেটা আমাদের প্রভিশনটা আছে, এটা আমি মনে করি যে আসলে গ্র্যাজুয়ালি এটা চলে যাওয়াই বেটার। কারণ পার্লামেন্ট ইজ এ প্লেস যেখানে আমাদেরকে আসলে সে ধরনের ক্যাপাসিটি নিয়ে, ক্যাপাবিলিটি নিয়ে এবং যোগ্যতা সম্পন্ন নারীদেরকে, সেখানে শুধু নারী না, নারী পুরুষ সকল যোগ্যতা সম্পন্ন মানুষকে পার্লামেন্টে যেতে হবে বলে এটা আমি মনে করি এবং বিশ্বাস করি। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপটটা আছে, আসলে এই প্রেক্ষাপটে এই মুহূর্তে যেখানে গত 15-16 বছর ধরে রাজনীতি কোনো চর্চাই ছিল না, নির্বাচন প্রতিষ্ঠানটিকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, নির্বাচন ব্যবস্থাটিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে অনেক মানুষ জানেই না যে নির্বাচনটা কি, ভোট দিতে পারেনি। তো এই প্রেক্ষাপটে এখন যদি আমরা একেবারেই সবগুলো আসনে সরাসরি নির্বাচনের জন্য অথবা পার্সেন্টেজটা আরও বেশি বাড়িয়ে দেই, বাংলাদেশে বিএনপি ছাড়া ম্যাক্সিমাম রাজনৈতিক দল আছে যারা এই 5% নারী সদস্য কিন্তু সরাসরি আসনে ক্যান্ডিডেট দিতে পারবে বলে আমার সন্দেহ আছে। তো সেই জায়গাটা থেকে গ্র্যাজুয়ালি এই জিনিসটাকে আস্তে আস্তে শেষ করে দেওয়াটাই বেটার হবে আমি মনে করি। এবং এই মুহূর্তে যদি আমরা 15 জন করে নারী সদস্যকে সরাসরি ভোটে নিয়ে আসতে পারি, তাহলে এই জায়গাটা অনেক বেশি শক্ত হবে
এবং নারীদের ভিতরে কনফিডেন্সের জায়গাটা আসবে। আসলে আমাদের দেশে নারীরা অনেক এগিয়েছেন। আমি বিশ্বাস করি এই এগোনোর জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা গ্র্যাজুয়ালি আগাবো, এই গ্র্যাজুয়ালি আগানোর জায়গাটাতে আমাদের অনেক বেশি কিন্তু অনেক বেশি ভালো। কিন্তু আর যদি আমরা একবারে হ্যাঁ পুতুল আপা, যে নির্বাচন তো একটা প্রতিযোগিতার ব্যাপার, মানে সরল যে প্রশ্নটা, মানে বিএনপি কেন অন্যদের কথা চিন্তা করবে? বিএনপির যদি যোগ্য এরকম নারী নেত্রী প্রার্থী থাকে, তাহলে বিএনপি কেন ওই যে 33% কিংবা 100 আসনে একমত হলো না? মানে বিএনপি কেন অন্যদের কথা কেন চিন্তা করবে? এটা এই প্রশ্নটা খুব একটু অন্যরকম প্রশ্ন হয়ে গেল না? বাংলাদেশে বিএনপি হচ্ছে সব থেকে বড় প্রো ডেমোক্রেটিক একটি দল। হ্যাঁ, এই দলটা সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিন্তা করে, কি করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কি করে বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ গড়া যায়, সেই দিকে কিন্তু কাজ করে। প্রথম কথা হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন যে এইটা প্রতিযোগিতামূলক, একটা নারীকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটি পুরুষের সাথে প্রতিযোগিতায় মাঠে নামতে হবে, যেখানে বর্তমানে সামাজিক প্রেক্ষাপটটা কিন্তু অনেকটাই ভিন্ন। নারীরা এখনো আমরা কিন্তু দেখা যায় যে সামাজিকভাবে অনেকটাই আমাদেরকে নারীদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। সামাজিকভাবে নারীদেরকে এগিয়ে যেতে হলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। রাজনীতির মাঠটা তো আরো ভিন্ন একটা মাঠ, সেখানে তাদের স্ট্রাগলটা আরো অনেক বেশি থাকবে। সেখানে আমরা যদি স্বীকার করেও নিতাম, বিএনপি যদি মেনেও নিত যে ঠিক আছে 30%, 40%, 50% আমরা নারী সদস্যকে দেব, সেখানে কিন্তু এটা ডিসক্রিমিনেশন হতো, যেটা আসলেই কোনোভাবে একটা ভালো রেফারেন্স ক্রিয়েট করতো না। বিএনপি কেন সেই কাজটা করবে? বিএনপি চাই সবাইকে নিয়ে একসাথে এগোতে। আমরা চাই যে স্পষ্ট আপনার কথায় আমরা একটু আমাদের স্টুডিওতে থাকা আরেকজন নারী নেত্রীর কাছে যাই। আপনার কাছে আবারও যাবো পুতুল আপা। আমরা এখন একটু একই বিষয় নিয়ে যাচ্ছি। এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনি স্টুডিওতে শুরু থেকে আমাদের সঙ্গে আছেন। আপা, এই যে 5% সে একমত হওয়া, এটিতে আপনাদের যে অবস্থানে আপনারাও তো একমত হয়েছেন, তা আপনারা কি এই 5%ই চেয়েছিলেন কিনা? আর যে ব্যাপারটা আসছে যে মানে যেটি মানে পুতুল আপা কিংবা এই আমাদের ফৌজি আপা তারা যেভাবে বললেন, আসলে কি এখন একটা দিক যে ফৌজি আপা বলছেন যে এটা এক ধরনের কার্পণ্য হয়েছে, সে বিষয়ে আপনি একটু মানে আপনার মতামত নেব। আরেকটা হলো যে এখন পর্যন্ত সময় আসেনি যে আরো বড় করে নারীদেরকে এভাবে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামানো। আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ উপস্থিত দর্শক যারা আজকে আমাদের দেখছেন এবং আমার সহ আলোচকগণ। আমি আমার জায়গা থেকে আপনি যদি জিজ্ঞেস করেন, আমি পেশায় একজন আইনজীবী, পুতুল আপা একজন আইনজীবী। আমি যখন আমার কাজের জায়গায় যাই তখন আমি একজন পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সময় আমি মনে করি না আই অ্যাম এনি লেস দেন এনি ম্যান ওয়ার্কিং অ্যারাউন্ড মি। এবং আমার পেশাগত জায়গায় আমি দেখি যে নারীরা অনেক বেশি সিনসিয়ারলি কাজ করে পুরুষদের চেয়ে। এবং সুপ্রিম কোর্ট এরিয়াতে আমি অন্ততপক্ষে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে রেগুলার প্র্যাকটিস করেন এরকম নারীর সংখ্যা অ্যাটলিস্ট 40%। সুতরাং শিক্ষিত নারীর একটা বড় অংশ কিন্তু আমি আমার কাজের জায়গায় দেখতে পাই। তারপর যদি আপনি চাকরির জায়গায় যান, এখন কিন্তু নারীরা আর ঘরে বসে নেই। কোনো বাংলাদেশের কোনো জায়গায় যেভাবে আসছিল, আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা কেন আইন প্রণয়নের জায়গা যেটি পুতুল আপা বলছিল যে মানে এখন পর্যন্ত অনেকে ভোট দেবার ব্যাপারটাই ওই জায়গা থেকেই আসছি। যেমন আমরা আইনজীবী, আইন প্রণয়নের জন্য যেই শিক্ষাটা দরকার হয়, আইনজীবীদেরই তো সেই জিনিসটা সবচেয়ে বেশি সেই দক্ষতাটা আছে। সুতরাং আমার পেশায় যেই নারীরা আছেন তাদের সেই জ্ঞান এবং দক্ষতাটা অলরেডি আছে। সো ওই জায়গাটা থেকে আমি এই জন্য শুরু করলাম। এই যে 5%-এর প্রস্তাবটা যেখান থেকে এসছে, এইটা আমি মনে করি ওই একটি দলের নিজের দলের নারীদেরকেই আসলে অবমাননা করা হয়েছে। কারণ আমি দেখি যে আমার সহকর্মী পুতুল আপা যখন কোর্টে কাজ করেন, শি ইজ নো লেস দেন এনি আদার ম্যান। এবং ওনার দলে অনেক যোগ্য নারীরা আছেন যাদেরকে আমরা অনেক সম্মান করি, এবং আমি দেখি যে কি ওনাদের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাসে ওনারা কোনো পুরুষের চেয়ে পিছিয়ে কাজ করেননি। তাইলে আপনি যদি 5% বলেন, 300 জনে 5% মানে কি 15 জন? ওনার দলে কি মাত্র 15 জন নেত্রী আছেন কম্পিট করার মতো? উনি বলেছেন যে ওনার দলে আরো বেশি আছেন, কিন্তু সবার দলে নেই। এক্স্যাক্টলি, এটা তো তাহলে তো উনাকেই এটা আরো বেশি করে মানে দাওয়া করতে পারা উচিত ছিল যে আমি অ্যাটলিস্ট, আমাকে বললে আমি 33%ই আমি নারী আসনে সরাসরি ইলেকশনের সুযোগ দিতে পারবো। কিন্তু
আমরা যে প্রস্তাবের সাথে প্রথমে আমাদের প্রস্তাবের শুরুটা ছিল, ঐকমত্য কমিশনেরও সেম একই প্রস্তাব ছিল যে 100 আসনে সরাসরি নারী সংরক্ষিত যে আসনটা, সেই আসনটার সংরক্ষিত আসনে মনোনয়ন না হয়ে সরাসরি ভোট হোক। এবং এই জন্য আমি এবং তাসনিম জারা আমরা দুজনে মিলে আমাদের দল থেকে একটি ক্যাম্পেইন রান করি। 3 ঘন্টায় ক্যাম্পেইনে একটা স্পেসিফিক প্লেসে 700 জন সেই ক্যাম্পেইনে সাইন করেছে, বিং অ্যালাইনড উইথ আওয়ার নোশন, যে তারা চায় নারীরা আর এই অলংকারের মতো সংসদে যে বসে না পড়ুক, তারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করুক, তারা কন্টেস্ট করে মানুষের ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট ফর্ম করুক, সংসদে যাক এবং মানুষের কথাগুলি সরাসরি তুলে ধরুক। এখন আপনি যদি ইলেকশনে পার্টিসিপেটই না করেন, মানুষের সাথে তো আপনার সংযোগ ক্রিয়েট হচ্ছে না, তাহলে আপনি যে না, কিন্তু হুমায়ুনুর, আমরা আপনার কথা স্পষ্ট যে আপনাদের এখানে একটা বড় ভূমিকা ছিল, তার মানে আপনারা 100 আসনই চেয়েছিলেন, কিন্তু সরাসরি যে নির্বাচন পদ্ধতি, ওখানে তো নারীদের নির্বাচনে সরাসরি অংশ নেওয়ার সুযোগ আছে, মানে চাইলে তো দলগুলো সেখানে সেই জায়গাটাতেও আসেন। যেমন আপনারা ওই 100 আসনের আলোচনাটা তো ওখানে থেমে গেল, তারপরে আসলো কি যে কত % নারী আসনে সরাসরি ভোট হতে হবে সেই আলোচনাটা। যেমন 5% এখন মোটামুটি একমত হয়েছে, কিন্তু আমরা কিন্তু ওখানে আমাদের ডিসেন্টিং নোট দেয়া আছে, আমরা চেয়েছি 15%, অ্যাটলিস্ট 15% থাকতে হবে। তাহলে কি হয়, 300 জনে অ্যাটলিস্ট 45 জন প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনি সুযোগ দেন না। আমি তো বিশ্বাস করি আমাদের দেশের নারীরা অনেক অনেক বেশি কম্পিটেন্ট এবং অনেক অনেক, আপনি বাংলাদেশের ইতিহাস ঘেঁটে দেখেন, নারীরা কোনো জায়গায় ফেল করেছে আছে যে কোনো একটা নারী, আপনি এখন একটা এমন নারীকে মনোনয়ন দিবেন যে সংসদে বসে বসে গান গাবে? জি, মানে আপনি মানে পলিটিক্যাল পার্টি, মানে আপনার মত যে আপনি যেটা বলতে চাইছেন যে মানে নারী নেতৃত্ব বা এই সংসদের নেতৃত্ব দেবার মতো অনেক যোগ্য নারী আছে, অবশ্যই আছেন। আপনি তাদেরকে ফ্যাসিলিটেট করেন, এই পর্বে দলগুলো যদি ফ্যাসিলিটেট করে তাহলে আমি বিশ্বাস করি যোগ্য নারীরা উঠে আসা খুবই সহজ হবে। জি, অ্যাডভোকেট নূর, আপনি সঙ্গে থাকুন। আমরা একটু ফৌজি আপার কাছে গিয়ে এই পর্ব বা একটু বিরতিতে যাব। ফৌজি আপা, এই যে দেখলেন 2 জন নারী নেত্রী, তাদের কথার মধ্যে তো একটু ভিন্নতা আছে। এই যে একটা ব্যাপার যে নারীদের অধিকারের ব্যাপারে তো 100 কথা বলছে না, এটাও কি একটা সংকট? কি মনে হয় আপনার কাছে, বা তাদের 2 জনের কথার আপনি সমাপ্তি টানবেন কিভাবে? আমি 2 সহ আলোচককে ধন্যবাদ জানাই। আপনি যেরকম বলছেন আমি ঠিক শতভাগ সেরকম দেখি না। তারা কিন্তু দুজনেই বলছেন যে সংসদে নারীদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা আছে এবং তাদেরকে ফ্যাসিলিটেট করা হোক, এটা বলেই হুমায়রা নূর শেষ করেছেন। এবং আমরাও মনে করি যে নারীদের যথেষ্ট যোগ্যতা আছে এবং নারীদেরকে সংসদে যেতে দিলে আজকে সংসদের যে চেহারা আমরা দেখছি গত কয়েক বছর ধরে, আমার মনে হয় সেটারও কিছু একটা পরিবর্তন হবে। কারণ সেখানে সংসদের সাংস্কৃতিক পরিমণ্ডলের পরিবর্তন হবে, সংসদের যে মূল কাজ আইন প্রণয়ন, সেই কাজটাতে নিশ্চয়ই সকলে মনোযোগ দেবে। এবং সেইভাবে কিন্তু মানে তারা যে কথাটা বলেছেন আমিও তাদের সাথে একমত যে নারীদের প্রতিনিধিত্ব করার সুযোগ আছে এবং প্রতিনিধিত্ব করার ক্ষমতা আছে এবং তাদের প্রতিনিধিত্ব করতে হবে। তারপরও আমরা সংরক্ষিত আসনের কথা বলছি, এজন্যই ওই যে ফ্যাসিলিটেট করার কথা বললেন, কিন্তু সেইটা আমরা 43 সাল পর্যন্ত আমরা বলছি না, আমরা বলছি 1 টার্ম বা 2 টার্ম বা 3 টার্ম, ম্যাক্সিমাম 3 টার্ম, 2 টার্মের মধ্যে। তাহলে কতদিন হয়? 30, 33, 35 এরকম একটা হয়। কাজে এই যে আমরা দেখেছি গত সরকার 25 বছরের জন্য সংরক্ষিত আসন রেখে আমাদের নারী আন্দোলনের ক্ষেত্রে একটা আমি বলে চপাটাঘাতি করেছিল। একইভাবে 43 সাল পর্যন্ত বলা, এটাও কিন্তু নারী আন্দোলনের প্রতি, বাংলাদেশের নারী সমাজের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে না। এটা আমার মনে হয় যে সংরক্ষিত আসন আপাতত থাকা দরকার এবং সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হবে এবং কোনো মনোনয়নের মাধ্যমে আসবে না। সেখানে সরাসরি সংরক্ষিত আসনে নির্বাচন করে নারীরা আসলে সংসদে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা পালন করার যোগ্যতা তারা অর্জন করেছে এবং সেটা তারা অর্জন করে দেখিয়ে দেবে তারা, এটাই আমি মনে করি। এবং আমার মনে হয় যে আমার সহকর্মীরা সহ আলোচকরা একই ধরনের কথাই বলেছেন, কিন্তু সেখানে দলীয় কারণে হয়তো তাদেরকে কিছু লিমিট আছে, সেখানে হয়তো কিছু তফাৎ আছে, কিন্তু মৌলিকভাবে কিন্তু আমরা 3 জনই আমরা মনে করি যে আমরা একমত যে সংসদে সংরক্ষিত আসন থাকতে হবে, সাধারণ আসনকেও নারীদেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে এবং সংরক্ষিত আসনের মেয়াদ দীর্ঘদিনের জন্য, অনির্দিষ্টকালের জন্য না, 2 থেকে ম্যাক্সিমাম 3 টার্ম, আমরা 2 টার্ম বলেছি, একটু অল্প কিছু দিনের জন্য সেটা রাখা।
জি 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 ফৌজিয়া আপা, আপনি সঙ্গে থাকুন অ্যাডভোকেট পুতুল এবং অ্যাডভোকেট হুমায়রা নূর। আমরা আপনাদের সবার সঙ্গে আবারও আসব। দর্শক, আমরা এই পর্যায়ে যাচ্ছি একটি বিরতিতে। দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। আমরা কথা বলছি সংসদে নারীর অংশ নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশেষজ্ঞ রাজনৈতিক নারী নেত্রীরা। আমরা আলোচনায় ফিরব। চলুন এ পর্যায়ে দেখে নেই জনতার মতামত। ঝালকাঠিতে তৃণমূল জনতার সঙ্গে কথা বলে মতামতটি পাঠিয়েছেন আমাদের সহকর্মী আল আমিন তালুকদার। ঝালকাঠি থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি আল আমিন তালুকদার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী আসনের প্রার্থিতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানান মতামত দিয়েছে। চলুন সাধারণ মানুষ বিষয়টিকে কিভাবে দেখছে জেনে আসি। নারীদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, কারণ পুরুষরা যেহেতু কাজ করতেছে, কিন্তু আমার মতে যদি নারীরা এই সুযোগটা পায় তাহলে নারীরা পুরুষের থেকে আরও বেশি ভালো উন্নত করতে পারবে। কাজেই 50টি যেহেতু নারী আসন আছে, সেখানে আমি চাবো তার 100টা হোক। সংখ্যা বাড়িয়ে তো লাভ নেই, কারণ 50 জন আছে মহিলা সংরক্ষিত আসন। 100 করে আমাদের যে নারীদের কাজের ক্ষেত্রে সমান দেওয়া হচ্ছে না অধিকার। নারীরা পারে, বাট তাদের দেওয়া হচ্ছে না। সাধারণ আসনে কেন নারীদের দেওয়া হচ্ছে না? বাংলাদেশ সরকার যদি নতুন করে সংসদীয় আসন বাড়িয়ে তাদের যদি এটা কাজের পরিধি করা যায় এবং নিজ নিজ উপজেলায় নিজের সংসদীয় আসনে যদি কাজের পরিধিটা বাড়ানো যায়, তাহলে নারীর ক্ষমতায়নটাও বাড়ে। সংসারে যদি আপনার সরাসরি নারীদের একটা নির্বাচন হয়, নারীদের একটা অধিকার যদি নারীরা পেয়ে যায়, এটা আমার মতে এটা ভালো। যেহেতু 50 জন আগে ছিল সংরক্ষিত, কিন্তু তাদেরকে আমি দেখিনি যথাযথভাবে কাজে সঠিকভাবে অংশগ্রহণ করতে। এখন যদি 100 জন করা হয়, তাদেরকে সঠিকভাবে কাজে অংশগ্রহণ করতে পারবে নাকি সেটা নিয়ে আমি সন্দেহ। আমরা নারীরাও সব দিক থেকে এগিয়ে, তো আমাদের সংরক্ষিত কেন করা হবে? এখন এখান থেকে যদি 100 করা হয় এবং সরাসরি ভোটের মাধ্যমে তাদেরকে যদি নেওয়া হয়, তাহলে তাদের সংসদীয় এলাকা কোথায় হবে এবং যারা সাধারণ নির্বাচন করে তাদের সাথে কিভাবে নির্বাচন করবে, এই বিষয়টি আসলে আমাদের কাছে খুবই স্পষ্ট, আর এই বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। সংসদে এখন বর্তমানে 5% নারীদের কোঠা দেওয়া হয়েছে, কিন্তু আমার মতে যে নারীদের কোঠা বাড়ানো উচিত। রাজনৈতিক দলেও তাদের অংশগ্রহণ করা, সমান সুযোগ সুবিধা দেওয়া উচিত, কারণ তারাও পারবে রাজনৈতিক দলটাকে ঠিক মতন পরিচালনা করতে। সংরক্ষিত আসন বাদ দিয়ে দেওয়া হোক, কারণ নারীদের তো যোগ্যতা আছে, সেই অনুযায়ী যদি যে দলগুলি আছে সবাই সমন্বয় হয়ে যদি একসাথে করতে পারে, জিনিসটা আসলে ভালো হবে। সংসদে নারীদের আসন সংখ্যা বা নারীর প্রতিনিধিত্ব কেমন হবে সে বিষয়ে সাধারণ মানুষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ অবস্থায় ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখতে চান সচেতন ভোটাররা। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। দর্শক, আজকের ভোটে ট্রেন কথা বলছে সংসদে নারীর অংশ নিয়ে, এবং এই নিয়ে আমরা তৃণমূলের মতামত শুনছিলাম। এ নিয়ে এখন আমরা আরও সম্প্রসারিত আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন দুইজন রাজনৈতিক নেতা এবং মহিলা পরিষদের প্রেসিডেন্ট ডক্টর ফৌজিয়া মুসলিম। কিন্তু এবারে এই পর্বে আমরা শুরুতেই যেতে চাই বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। আপা, আপনার কাছে যেতে চাই, এই যে তৃণমূলের যারা নারী, তাদের যে প্রশ্নটা যে সংরক্ষিত নারীরা কেন সংরক্ষিত থাকবে, সংসদে নারীদের সংরক্ষিত যে বিশেষণ, এটা কেন নারীদের সঙ্গে থাকবে এমপি হবার ক্ষেত্রে, সংসদ সদস্য হবার ক্ষেত্রে, সেই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে নেব। আর ফৌজিয়া আপা যে কথাটা বলল যে আসলে নারীরা তাদের অধিকার চায়, কিন্তু দলের কারণে হয়তো একটু এদিক সেদিক বলছে, এবং যেটি অ্যাডভোকেট হুমায়রা আপনারই সহকর্মী সে বলছিল যে একটি দলের কারণে একটা কিছু হয়নি, যে একটি দল তো সেই একটি দলের আপনি কি বলবেন এই ব্যাখ্যাটার জায়গায়? যদি দলীয় কারণে আপনি যদি নারীদের জন্য কথা একটু কম বলেন, সেটা কি নৈতিক হয়? আচ্ছা, ফৌজিয়া আপা এবং হুমায়রার সাথে আবার রেগুলারই দেখা হয় কোর্টে। ওদের কথার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমি যেটা বলছি, প্রথম কথা হচ্ছে যে এখানে বলা হয়েছে 5% নারী আসন। 5%-এর উপরে যে দেয়া যাবে না সেটা কিন্তু বলা হয়নি। যদি কোনো দল মনে করেন যে তার দলে অনেক এলিজিবল নারীরা আছেন, সেই দল অবশ্যই নারীকে অ্যাকোমোডেট করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিন্তু বলেছি যে ব্যক্তিগতভাবে আমাকে যদি কখনো বলা হয় আপনি সংরক্ষিত নারী আসন থেকে আপনাকে আমরা মনোনীত করব, আমি বলবো যে আমি করব না।
এটা আমার একেবারেই ব্যক্তিগত জায়গা থেকে বলা, কারণ আমি কন্টেস্ট করে আমি জনগণের একেবারে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে চাই। আমি মনে করি আই এম ক্যাপেবল ফর দ্যাট। তো দলের জন্য কম কথা বলছি বিষয়টা সেটা না, আমি দলের খুব যৌক্তিক একটি পারসেপশনকে সাপোর্ট করছি। এই কারণে এই যে সংরক্ষিত আসন, এই সংরক্ষিত আসনের প্রভিশনটা কেন রাখা হয়েছিল? যেন নারীকে এগিয়ে নিয়ে আসা যায়। এটা তো অস্বীকার করলে চলবে না যে আমরা যতই চেষ্টা করছি না কেন, নারী এখনো কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশে। আমরা চেষ্টা করছি এবং অনেক এগিয়ে গেছে। হুমায়রা যেটা বললো, সুপ্রিম কোর্টে যারা আমরা কাজ করছি, আমরা দেখেছি যে অনেক নারীরা কাজ করছেন, অনেক নারীরা এলিজিবল আছেন, সব ঠিক আছে, কিন্তু রাজনীতির প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট এবং এই ডিফারেন্সের জায়গাটা থেকে উত্তরণের চেষ্টাই আমরা করছি। এখন উত্তরণের চেষ্টা করার জন্য আমাদেরকে ওই যে একই কথা যে গ্র্যাজুয়ালি না গেলে যেটা হবে কি, এটা দেখা যেতে পারে একটা আপনার বুমেরাংও হতে পারে বিভিন্ন সময়, যে আমরা দেখা গেল কোনো একটি রাজনৈতিক দলের উপর যদি বেশি চাপিয়ে দিই যে 20% বা 15% যেটা বললো হুমায়রা, তখন দেখা যাবে তারা দিতে পারছে না, আসনে নারী সদস্য দিতে পারছেন না, তখন তাদের জন্য এটা কিন্তু কমপ্লেক্সিটি রেইজ করবে। সেই জায়গাটা থেকে হ্যাঁ, যদি এর পরবর্তী নির্বাচনে এসে যদি আমরা কোনো রাজনৈতিক দলগুলো সেই সক্ষমতা অর্জন করেন, তাদের নারী নেতৃত্ব সেভাবে প্রস্ফুটিত হন, অবশ্যই আমরা সেভাবে চাইবো যে ঠিক আছে এগিয়ে আসুক। 5%-এর বেশি দেয়া যাবে না সেটা তো কোনোখানে বলা হয়নি, বলা হচ্ছে ন্যূনতম 5%। এই প্রভিশনটাও তো আগে ছিল না। দেখুন, আমরা আসলে সবাই মিলে চেষ্টা করছি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যত বেশি আমরা নিজেদেরকে অ্যাকোমোডেট করতে পারবো সব ক্ষেত্র থেকে, তখনই কিন্তু বাংলাদেশ সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। আপা, আপনি বলছিলেন যে যদি সংরক্ষিত আসনে আপনাকে মনোনয়ন নিতে বলা হয়, সংরক্ষিত আসনের নেত্রী সংসদ সদস্য যদি হতে বলা হয় আপনি হবেন না। আমরা কিন্তু এই সঙ্গে আরও একটা প্রশ্ন আপনাকে করেছিলাম যে আসলে যে সংরক্ষিত মহিলা বা নারী আসনের যারা আইন প্রণেতা হন, তাদের আসলে কাজটা কি, তারা আসলে কোন অর্থে ভূমিকা রাখে, এবং যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে মানে এখানে কারা হয়। না, দেখুন, এখানে সংরক্ষিত আসনে যারা আসছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই আমরা আন্ডারমাইন করছি না। এখানে একটা সংসদ সদস্যের যে কাজ থাকে, সংরক্ষিত নারী আসনে তাদেরও একই কাজ থাকবে। তারা মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছেন, তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে পার্লামেন্টের যেই দৈনন্দিন কাজ, সার্বজনীন কাজ, তারপরে আমাদের যেই যত রুটিন কাজ সবই তো করছেন, এবং দেশ পরিচালনার ক্ষেত্রে যা যা করার প্রয়োজন সেটাই করছেন। এখানে কিন্তু আন্ডারমাইন করা হচ্ছে না, বরং বলা হচ্ছে যে নারীদেরকে কিন্তু অগ্রগামী করার জন্য এই প্রভিশনটা রাখা হয়েছে। না, কিন্তু আপনি কেন হতে চান না তাহলে, যদি আপনাকে সংরক্ষিত আসনের ওনার তো she is capable enough to compete before a man, why would she এটা যার chosen? I mean, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ওনার যোগ্যতা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি জানি যে উনি একটা পুরুষ মানুষের তাহলে মানে এই যে অযোগ্যদের সংস্থাপন, এর জন্য কি সংরক্ষিত আসন? না, এটা অযোগ্য না। এটা বলেন, ফৌজি আপা বলতে যাচ্ছে আমাদেরকে আমি যেটা বলতে চাই যে সংরক্ষিত আসন 1972 সালে বাংলাদেশে যখন প্রথম নির্বাচন হয়, তখন কিন্তু মহিলা পরিষদ সংরক্ষিত আসনের জন্য প্রস্তাব রেখেছিল, এবং সেই প্রস্তাব অনুযায়ী তখন থেকেই সংরক্ষিত আসন চলছে। কিন্তু আমরা সংরক্ষিত আসনের দাবিটা তুলেছিলাম যে সংসদে নারীর প্রতিনিধিত্ব হোক, সংসদে নারীর সংকটের কথা, নারীকে কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই বিষয়ে নীতি প্রণয়ন করা, এই কাজগুলো হোক। কিন্তু আসলে বাস্তবে দেখা গেল যে এটা হচ্ছে নিজের দলটাকে ভারী করার জন্য। আমরা রাজনীতিবিদরা সংসদের সংরক্ষিত নারী আসনটাকে একটা নিজেদের একটা সুবিধার জায়গা করে রেখেছি, যে আমার আরও কিছু ভোট বাড়ার জন্য। এই সংরক্ষিত আসনগুলোকে আমরা নারীরকে অগ্রসর করার যে কাজটা, নারীর জন্য নীতি প্রণয়ন করা, রাজনীতির পরিবেশটাকে নারী বান্ধব করে তোলা। আজকে যখন নারীরা আসছে বের হয়ে, আমরা দেখছি কর্মক্ষেত্র, বাস, প্রত্যেকটা পাবলিক স্পেসে নারী নিরাপদ না। এই নিরাপত্তাগুলোকে কিভাবে বিধান করব, এই বিষয়গুলো যদি সংসদের সংরক্ষিত আসনের জি আমরা সংযোগে কিছুটা ত্রুটি আছে বলা হয়। আমরা জি আপা আপনি থাকুন, আপা আপনার কথা স্পষ্ট। আমরা একটু জি আমরা একটু অ্যাডভোকেট হুমায়রা নূর আপনার কাছে যাই। আপনার কথা শুনে আবার বিরতিতে যেতে হবে। যে এই যে আপা বললেন, পুতুল আপা বললেন, ফৌজি আপা বললেন, আপনার মানে কথা কি আসলে সংরক্ষিত যারা আসন হয়, মানে আসনের যারা এমপি হয়,
মানে এর আগের সংসদে যেটি আপা বলছিলেন যে তারা কেউ গান গাইছে, কেউ দেখে দেখে বক্তৃতা পড়ছে, তা আবার কি গণঅভ্যুত্থান পরবর্তী সময় এরকম আরেকটা সংস্থাপনের সংরক্ষিত আসনের খেলা কি দেখতে যাচ্ছে বাংলাদেশ? আচ্ছা, এই জায়গাটায় দেখেন, ও ফজিয়াপা যেটা বললেন সেই কথাটার সাথে আমি একটু একমত পোষণ করব। আবার পুতুলাপা যেটা বললেন যে এমন না যে সংরক্ষিত আসনে যারা যায় তারা সবাই অযোগ্য, ওরা জাস্ট ওখানে পজিট হয়। আমার যেই দ্বন্দ্বের জায়গাটা সেটা হচ্ছে যেই 50 জনকে আপনি সিলেক্ট করছেন সেই সিলেকশনের প্রসেসটা ইজ নট ফেয়ার। কেউ টাকা দিয়ে পজিশন কিনছে, কেউ ভাবি, কেউ অমুকের ওয়াইফ, মানে আপনি, এটা হলো বাংলাদেশের বাস্তবতা। আপনি যোগ্যতার ভিত্তিতে এই 50 জনকে সিলেক্ট করেন, আপনি একটা লিস্ট দেন যে আমি নির্বাচনের আগেই লিস্ট দেন, আমার দল থেকে আমি নির্বাচনের আগেই লিস্ট দিব যে আমি এত % আসনে আমি ইলেকশন করছি, আমি যদি 300টা আসনে ইলেকশন করি আমার জন্য আমার দলের 50 জন নারীর প্রস্তাবনা হচ্ছে এই, উনার দলের 50 জনের প্রস্তাবনা হচ্ছে এইভাবে আপনি একটা ক্রাইটেরিয়া সেট করেন, তাহলে কি হবে, মানুষ বুঝবে যে আপনি কাকে কাকে যোগ্য হিসেবে আপনি এই জায়গাটাকে আপনি প্রস্তাব করছেন। তখন আপনার দলে নারীদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করেন সেই পারসেপশনটাও ক্রিয়েট হবে। আপা যেটা বললেন যে 5%-এর যে থ্রেশহোল্ডটা প্রপোজ করা হয়েছে সেইটা বার না, সেই দ্যাট ক্যান বি আপলিফটেড অ্যান্ড এর চেয়ে বেশি করা যাবে। দেখেন, এইটা আমি এই জায়গাটায় আপনাকে ভাবতে হবে, বাংলাদেশের মানুষ কিন্তু পারসেপশনে বিলিভ করে। আপনি যে পারসেপশনটা ক্রিয়েট করার চেষ্টা করেছেন সেটা কিন্তু মেন্টালি মানুষের মাথায় একটা বার ক্রিয়েট করে দিবে। কারণ আপনি আলোচনা করার সময় বলছেন 50টা সংরক্ষিত আসন আর আমরা চাই 30 জন জিতে আসুক, তাহলে 80টা সিট নারীদের হবে। আপনি যদি মানে যখন বলে দেন 5%, তখন ওই 30টাও থাকে না, তখন হয়ে যায় 15টা। মানুষ ভাবে কি আমার মিনিমাম 15 জন নারীকে, আমার ওই 15 জন নারীকে জিতাই দিলেই ওদের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায়। কিন্তু আপনি যখন এই থ্রেশহোল্ডটা বেশি করে বলবেন যে এই 15% আমরা যেটা বলেছি যে আমাদের যেই নারী যতটুকু শক্তি আছে, আমাদের যে সমর্থন আছে, নারীদের যতটুকু নেতৃত্ব আমাদের দলে আছে, সেই হিসাব করে আমরা 15% বলেছি। তো এই জায়গা থেকে আমি মনে করি যে এই কথাটা যদি আমি এইভাবে প্লেস করতাম মানুষের কাছে, তাহলে সাধারণ মানুষের মাথায় ওই পারসেপশনটা ক্রিয়েট হইতো যে আমাকে এতগুলো নারীকে সম্মানের সাথে ভোট দিয়ে জিতে আনতে হবে। জি জি ডক্টর। এবং শুধু এটাই না, বাংলাদেশের মানুষ সব জায়গায়, আমি ফ্যাসিলিটেশনের জায়গাটাও ওই জায়গাটা কেন বলছিলাম যে ফ্যাসিলিটেট আপনি কিভাবে করবেন, আপনার দলের একটা নিজস্ব আইডিয়া থাকতে হবে যে আমার দলের আমি এতগুলো নারীকে জিতিয়ে আনতে হলে আমাকে এতগুলো নারীকে ইলেকশন করাতে হলে ওনাদেরকে এইভাবে আর্থিক সহায়তা দিব। আমরা কিছুদিন আগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওনারা সরকারি তহবিল গঠন করার জন্য নারীদের, স্পেসিফিক্যালি নারীদের ইলেকশনের জন্য প্রস্তাবনা দিয়েছে। আপনারা আরো অনেক ক্যাম্পেইন করেছেন, যে থাকুন অ্যাডভোকেট হুমায়রা নূর, অনলাইনে যুক্ত হওয়া অতিথিরাও থাকবেন। দর্শক, এই পর্যায়ে যেতে হচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছি সংসদে নারীর অংশ নিয়ে। পর্বে আলোচনার আগে চলুন জেনে নেই ভোট নির্বাচন নিয়ে রাজনীতিকেরা কি বক্তব্য দিলেন রাজনীতির মাঠে। আমরা আশা করি যে তারা এতদিন যে চেষ্টা করেছেন সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই যে কমিশনগুলো আছে তারা আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি, যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ, একটা বাংলাদেশ যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। পিআর তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই, কেউ কেউ এই পিআর বলে এখনো গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে পিআর করে যদি কিছু পায়। নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষিত হবে ইনশাআল্লাহ। এখন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন, ধানের শীষের পক্ষে সালাম দিবেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা, মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকবো। সংসদে নারীর অংশ নিয়ে আলোচনা করতে আজকের ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল এবং মহিলা পরিষদের প্রেসিডেন্ট ডক্টর ফৌজিয়া মুসলিম। আমরা শেষবারের মতো আরেকবার যুক্ত হচ্ছি। পুতুল আপা, আপনার কাছে যাই। এই পর্বে আমরা বেশি সময় পাবো না, 5-6 মিনিট সময় পাবো, অল্প অল্প করে সবার বলবেন।
সেটা হলো যে যেটি আমরা একটু চলতি রাজনীতি নিয়েও আলোচনা করি, নারী আসনে আমরা আলোচনা করছিলাম, যেটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন যে পিয়ার মানে কিন্তু পিয়ার না, পিয়ারের অন্য উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য মিন করছে আসলে সালাউদ্দিন ভাই? দেখুন, পিয়ার পদ্ধতি নিয়ে যে আলোচনাগুলো চলছে আসলে এটা খুব অবাস্তবিক একটা আলোচনা, এবং বর্তমান প্রেক্ষাপটে আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে বিশ্বের বহু দেশ কিন্তু এটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু ফেল করে গেছে। সো বাংলাদেশের মতো এখন একটা ইমার্জিং ইকোনমিতে, যেখানে আমি বলেছি কিছুক্ষণ আগে যে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, নির্বাচন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে এই পদ্ধতিগুলো আসলে একটি আলোচনাটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়াটা বলে আমরা মনে করেছি। এখন বিশেষ করে যেটা হয় যে অনেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা থাকে, রাজনীতির মাঠে বিভিন্ন রেটোরিক্স থাকে, রাজনীতির মাঠে রাজনীতিটাকে পরিচালনা করার বিভিন্ন ওয়েজ থাকে। সেই জায়গা থেকে যারা এই বিষয়টাকে সামনের দিকে নিয়ে আসতে চাচ্ছেন, তারা আসলে নিজেরাও কি বোঝেন কিনা জানি না যে একটি মানুষ কাকে দেখে ভোট দেবে, একটি মানুষ কোন এলাকার কাকে নির্বাচিত করবে, সেই বিষয়গুলো এখানে রাজনৈতিক দলগুলো যদি আগের থেকে পিয়ারের যারা প্রার্থী হবেন, কারা সংসদে যাবেন, এটা যদি প্রকাশ করে, তাহলে কি ভোটাররা বুঝতে পারবে না যে এই লোকগুলোর মধ্যে থেকে একজন তার এমপি হবে? এবং আপনি মানে কেন বলছেন যে এটা একটা পলিটিক্যাল রেটোরিক? এটা একটু গণতান্ত্রিক তো একটা ব্যবস্থা, সারা অনেক পৃথিবীতেই আছে, সারা বিশ্বের। না, আমি এটাকে পলিটিক্যাল রেটোরিক বলছি না, আমি বলেছি যে রাজনীতির মাঠে মানুষ অনেক কিছু ইউজ করে, ওনারা একটা স্ট্র্যাটেজি ইউজ করছেন। আপনি আপনার জনগণ ভোট কিভাবে দেয় ভাই? আমরা যারা নির্বাচনের মাঠে বিভিন্ন সময় নির্বাচন করেছি, নিজেরা না করি, অন্যান্য আমার বাবা নির্বাচন করেছেন, মা নির্বাচন করছেন, তখন যখন মাঠে কাজ করেছি, মানুষ একটি ভোট দেয় মানে তার আস্থাটা দেয়। মানুষ এলাকার মানুষকে চেনে, নিজের মানুষকে চেনে, বিশ্বাস রাখতে পারে। আপনি এই মানুষগুলোকে কি করে আস্থা দেবেন যে আমি এক জায়গা থেকে দাঁড়িয়েছি, অন্য এক জায়গায় মানুষ আমাকে ভোট দিচ্ছে, তারা আমার উপর আস্থাটা কিভাবে রাখবে? এই আস্থার জায়গা তৈরি করতে মানুষের মাথায় তো, মগজে, মনে তো জিনিসগুলো দিতে হবে। হুট করে আপনি একটা সিস্টেম চালু করে দিলেন, ইভিএম দিয়ে আমরা আসলে কিন্তু ভোট দিতে পারিনি। কয়েকদিন আগে আমাদের একজন নেতা বোধহয় বলেছেন যে ইভিএম দিয়ে ভোট দিতে পারিনি, আমরা পিআর পদ্ধতি কিভাবে চাইবো? এখন এই অল্প সময়ের ভেতরে, যেখানে অলরেডি ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকার এবং নির্বাচন কমিশন অলরেডি ওনারা ইনিশিয়েটিভ নিয়েছেন, প্লাস আমাদেরকে বলা হচ্ছে মাঠে যে কাজ, এখন যদি এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করা হয়, তাহলে ধরে নেওয়া যেতেই পারে তাদের উদ্দেশ্য হয়তো অন্য থাকতে পারে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটে টেনে যুক্ত হওয়ার জন্য। স্টুডিওতে থাকা অ্যাডভোকেট হুমায়ুনুর, আপনার কাছে যেতে চাই। আপা যেটি বললেন যে আসলে কি অন্য কোনো উদ্দেশ্য আছে, এই যে যারা ভোটের মাঠে পিয়ার চাইছে? ছোট করে বলেন, সময় বেশি নেই। আমি যেহেতু আমার দলকেই প্রতিনিধিত্ব করছি, আমি নিম্নকক্ষে পিয়ার নিয়ে আমি কোনো কথা বলছি না। আমাদের নিম্নকক্ষে পিয়ার চাওয়া না, আমরা সাধারণ যেই পদ্ধতি সেই পদ্ধতিতেই আমরা নিম্নকক্ষে নির্বাচনটা চাই। উচ্চকক্ষে আমরা পিয়ারের কথা বলেছি, কারণ উচ্চকক্ষের যে কর্মপরিধি, সেই কর্মপরিধির বাস্তবায়ন করার জন্য সমস্ত দলের পার্টিসিপেশন খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি যদি নিম্নকক্ষ আর উচ্চকক্ষে একই পদ্ধতিতে আপনি আসন বিন্যাস করেন, তাহলে সেক্ষেত্রে উচ্চকক্ষের যে কর্মপরিধি সেটা আসলে বাস্তবায়ন হবে না। আপনারা কি মনে করেন যে নিম্নকক্ষে যারা পিয়ার চাইছে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে? যেভাবে এটা ওনাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, ওটা ওনারা কেন বলছেন ওনারা জান। আমার দল থেকে আমাদের যে দাবি সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশনের যেই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, সেই না, কিন্তু ঐক্যমত্য কমিশনে সবাই উচ্চকক্ষে একমত হয়নি, বিশেষ করে বিএনপি। না, এই পিআর পদ্ধতির বাইরে গিয়েও আমরা পিআর পদ্ধতি উচ্চকক্ষে চেয়েছি। এবং কেন চেয়েছি? যাতে সর্বদলীয় একটা অন্তর্ভুক্তিকরণ থাকে এবং পার্টিসিপেশন থাকে, এবং উচ্চকক্ষের যে কর্মপরিধি সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সবার একটা মতামতের সুযোগ থাকে, সেই জন্য এক। আর আমাদের দল থেকে আমরা চেয়েছি গণপরিষদ নির্বাচন। কি জন্য? এই যে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনাগুলো একমত হওয়া গিয়েছে, সেইটা সংবিধানে অন্তর্ভুক্ত করে নতুন সংবিধান প্রণয়নের জন্য। এবং আমরা আমাদের দল থেকে স্পষ্ট বক্তব্য হচ্ছে যে আমরা 90-এর গণ অভ্যুত্থানের 3 দলীয় জোটের যে রূপরেখার যে ফেইলিয়ার, সেই ফেইলিয়ারের রিপিটেশন হওয়ার বা কাউকে করতে দেওয়ার সুযোগ আর দিব না। সেই ফেইল্ড প্রমিসেসের উপর আমরা আর বিলিভ করব না যে আবার একই গভর্নমেন্ট আসার যাদের সুযোগ আছে তারা এসে আবার আমাদেরকে আবার গণপরিষদ না, আপনি 91 থেকে 96 গণপরিষদ না হলে কি করবেন? গণপরিষদ হলে আমরা ইলেকশনে যাব না। এটা আমাদের আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ মুহূর্তে আছি, আশা করি আমরা অন্য কোনো সাথে নাই।
তিন দলীয় জোটের রূপরেখা ফেল করেছে এবং একইভাবে যদি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলো ফেল করে তাহলে এই অভ্যুত্থানের কোনো মিনিং আর থাকবে না। আসলে থাকবে না। অ্যাডভোকেট হুমায়রা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু ডক্টর ফৌজিয়া মুসলিম আপা, আপনার কাছে একদম শেষ প্রান্তে আসছি। এই যে চলতি রাজনৈতিক আলাপে এই পিআর নিয়ে, গণপরিষদ নিয়ে যে একটা সংকট চলছে, এই জায়গায় আপনি কিছু বলবেন কিনা একদম সংক্ষেপে শেষ মুহূর্তে? এটা রাজনৈতিক দল সমাধান করবে, তবে নারী হিসাবেও তো আমার একটা রাজনৈতিক মত আছে। আমি মনে করি যে আমাদের বর্তমান নির্বাচন আমাদের আগের সংবিধান অনুযায়ী হওয়া উচিত এবং আমাদের নারীর আসন বিষয়ে আমাদের সুনির্দিষ্ট মতামত যে আমরা সংসদে আসন সংখ্যা বাড়াতে চাই, 450টি আসন করতে চাই, সেখানে 150টি থাকবে নারীর জন্য নির্ধারিত, 2টি কনস্টিটিউয়েন্সি মিলে একটা নারী দাঁড়াবে এবং এইটা তার ভবিষ্যতে তার নির্বাচনী এলাকা তৈরি করতে সহায়তা করবে এবং তারা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে, সরাসরি ভোটের মাধ্যমে, নারী এবং পুরুষ উভয় সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবে। তাহলে পরে সংসদটাকে তো আইন প্রণয়নের জায়গায় নিতে হবে, সেখানে নারী পুরুষ সকলকেই তার মতামত দিয়ে সংসদকে আইন প্রণয়নের জায়গায় নেওয়া দরকার এবং সংসদের যে মূল দায়িত্ব সে জায়গা থেকে সরে যে নানাবিধ নিজেদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য সংসদ যেন ব্যবহৃত না হয়, সেই দিকে আমরা সাধারণ মানুষের দিকেই তাকিয়ে আছি। আর পিআরের ক্ষেত্রে আমার মনে হয় যে যেটা পুতুল বলেছেন, আমিও তার সাথে কিছুটা একমত, যে আসলে মানুষ ভোট দিতে যায় মার্কা দেখে। সেইখানে আমি 5 দিন 10 দিন 15 দিন 1 মাস আগেও যদি একটা তালিকা ঘোষণা করি, এইটা আসলে মানুষ খুব একটা মনে রাখতে পারবে বলে মনে করি না। কাজে আমি মনে করি যে আমাদের আপাতত উচিত সেটা হচ্ছে আমাদের সংবিধানের অনুসারে আমাদের বর্তমানে নির্বাচনটা হয়ে যাক, তারপরে পরবর্তীতে সংসদ কি ঠিক করবে সেটা সংসদ। যে ডক্টর ফৌজিয়া মুসলিম, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।